যে চেয়ারে বসে যে বিচারক আছেন সেই বিচারক হাইকোর্টের বিচারক তিনি সুমোটো রুল জারি করেছেন যে কেন এইটা হবে না। এখন তারা কোথায়, আবার আপনারা কোথায়? আচ্ছা, এইবার আসেন তাহলে আপনি এটার প্রতি আমি একমত আপনার সাথে। আমি একমত যে উনি একটা বিরাট ওয়াইড পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা, আপনি জানেন যে রুল দিতে পারে। যেমন ধরেন, আমি তো এখন তর্কের খাতির বলি, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেমন ধরুন, আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন। আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছি, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই, আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না। আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা। আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব। আমার সংবিধানে আমি এগুলি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি? এখন অপরাধী আসি সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে। অসুবিধা কি আমার? বাংলাদেশের সংবিধান তো আমার তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব। আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করব। তাহলে তো আপনি বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না যদি ওইভাবে আসেন। আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিছি, জোর করাটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা। আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে এখন আমি দরজা ভেঙে আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেটা তো কোনো সেটা আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থামতে হবে। অ্যাডভোকেট রাজ্জাক, কি কোনো একটা জায়গায় গিয়ে তো থামতে হবে। তাইলে তো আমি সেটাই কনস্টিটিউশনের জন্ম থেকেই আমি সুমোটো রুলের জায়গায় আসছি। আপনি যেটা বললেন, তা আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ। তাই ভাই, আমি সহজ জিনিসটা বুঝি। আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি যে কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলা বৈশা, চিফ জাস্টিস সহ সবাই মিলা বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তারপরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে। চায়না যখন 2080-র কথা ভাবে, বাংলাদেশ তখন আবার 71-এ ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে। আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনে দিকে যাচ্ছি? গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে ওই একই আলাপ হইছে। গুপ্ত, সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগ্রুম, বাগরুম। রাষ্ট্রের কি হইল? রাষ্ট্রে বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো। আপনার কাছ থেকে একটু আলোচনাটা শুরু করি। আপনি খুব অল্প কথায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তির ধারাবাহিকতায় বিএনপি সরকারও বলতেছে চুক্তিটা অনেক ভালো, নিশ্চয়ই তারা রাখতেছেও চুক্তিটা, এইটা নিয়ে একটু আপনার মতামত একটু শুনতে চাই। এটা জনগণের সামনে আসা উচিত কিনা, তারপর এটা আমরা দেখব। জনাব আকবর হোসেনের কাছে আপনি বলার পর আমরা একটু শুনি। আচ্ছা, এটা যদি আপনি আমাকে প্লেন ভাবে বলি, আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ফরিদা ইয়াসমিন নাকি যে একটা ইন্টারভিউতে উপদেষ্টা ছিলেন, আমার নামটা ভুল হইতে পারে, যায় না, ফরিদা ইয়াসমিন সম্ভব। উনি বলছেন যে এই চুক্তিটা যখন হয়েছে, আমি কিন্তু আপনাকে এই চুক্তিটা ইন ডিটেইলস আমি জানি সেটা বলবো না, যা শুনতেছি সেটা। উনি বলছেন যে এই চুক্তি করার আগে, নির্বাচনের 3 দিন আগে, 9 তারিখে করার আগে, জামাত এবং বিএনপি তাদের সাথে তারা আলোচনা করে তারপর এটা করেছে। 1, 2, উনি আরো বলছেন জামাত এবং বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসতেছে না যে তারা এটা সম্মতি দেয় নাই, তারা নীরব রয়েছে। জামাত টু সাম এক্সটেন্ট এক সময় বলছে যে তারা নাকি সম্মতি দেয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, আমি যদি 300 সিট ধরি পার্লামেন্টের, 300 সিটে যারা এমপি হয়ে গেছেন তারা কিন্তু টোটাল জনসংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। টোটাল জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে এই চুক্তিটা নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্টে
চুলচেরা আলোচনা হলো না কেন? কারণ ওই ফরিদ ইয়াসমিন এটাও বলছেন যে এই চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করার অপশন আছে, এই চুক্তি নবায়ন করার অপশন আছে, এই চুক্তি নিয়ে সবাই মতামত নিয়ে যে কোনো রিভিউ করতে পারে, সবকিছু আছে। তাহলে আমরা এই যে যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন আমেরিকার চুক্তি নিয়ে, এই আমেরিকার চুক্তি নিয়ে কনসার্ন যারা, তাদেরকে তো জোরালোভাবে প্রশ্ন করা উচিত। এটা যদি দেশের জন্য ক্ষতিকর হয় আপনারা কেন পার্লামেন্টে সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আর যদি দেশের জন্য মঙ্গলজনক হয় তাহলে আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, এটা দ্বিমত করি, এটার বিরোধিতা করি, সেটাই বা কেন হবে? সুতরাং বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা খুব জরুরি এবং চুলছেরা বিশ্লেষণ দরকার এবং ঐক্যমত্যের ভিত্তিতে আইদার ইট উইল বি রিজেক্টেড অর ইট উইল বি অ্যাকসেপ্টেড। আমি একটু যেন আকবর হোসেনের কাছে এই চুক্তির ব্যাপারে একটু শুনতে চাই, যে চুক্তিটা প্রথমেই মানে আমি বলি যে 9 ফেব্রুয়ারি করা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে এবং এই চুক্তিটার বিষয়বস্তু জনাব রাজ্জাকি বলছেন যে তিনি পড়ছেন না, কিন্তু এটি পড়া যায় আসলে, এখন এটি চুক্তিটি প্রকাশ্যভাবেই আছে। জনাব আকবর হোসেনের কাছে একটু শুনতে চাই চুক্তির ভালো মন্দ আমাদের জানার অধিকার ইত্যাদি। দেখুন, এই চুক্তি করার আগে প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, এটা কিন্তু আজকে যে ফরিদা আক্তার বলেছেন ব্যাপারটা এমন না। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও বলেছেন এবং তিনি বিগত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বর্তমান সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান এই কথা বলার পরে বিএনপির তরফ থেকে তো বলা হয়নি যে না আমরা জানতাম না, আমরা এটা করিনি, বলেছে? বলে নাই। বা জামায়াত ইংরাজি ভাবে বলেছে, বাট খুব স্ট্রংলি তারা বলে না, মাঝে মধ্যে চুপ থাকে, মাঝে মধ্যে তারা অন্যদেরকে দিয়ে বলায় এরকম। এবং এনসিপি কিছু বলে না, এনসিপি কিছু বলে না কেন সেটা আমার কাছে রহস্যময় লাগে। তিন রকম। আপনি একদম ঠিক বলছেন যে বিএনপি এটা অস্বীকার করে নাই, খলিলুর রহমানের কথা যে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে, জামাত প্রথমে বলেছিল যে তাদের সাথে কোনো কথা হয় না, কিন্তু এটা নিয়ে তারা পাল্টা কোনো কিছু বলে না। আর এনসিপি এটা নিয়ে একদম চুপচাপ। এনসিপি আমি একটা কথা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বাংলাদেশে 1 বছর সামথিং, যাই হোক, এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এমন একটা সিদ্ধান্ত নেয়নি যেখানে ইদার বিএনপি অর জামায়াত অর এনসিপির ইনফ্লুয়েন্স ছিল না। এমন একটা সিদ্ধান্ত এই সরকার নেয়নি আমার জানা মতে। ইদার বিএনপি জানতো, নয়তো জামাত জানতো। এই ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করেন, কারণ এটা মনে হয় আপনি একটা খুবই এরকম কথা বলেছেন যে এটা নিয়ে আমরা একটু রাজ্জাকি সাহেবের মন্তব্য শুনতে চাইবো। জি, অফকোর্স এটা নিয়ে আমার খোলা, এটা আমার বলার কিছু না, এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার ছিল। কারণ প্রফেসর ইউনূস সরকারের তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিল না, বাট দে ওয়ার সাপোর্টেড বাই পলিটিক্যাল পার্টিজ। তাদের শক্তির উৎসটা কোথায় ছিল? তাদের শক্তির উৎস ছিল যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোই ছিল তাদের শক্তির উৎস। প্রফেসর ইউনূস সরকারে বিএনপির লোক ছিল না, জামায়াতের লোক ছিল না, এনসিপির লোক ছিল না, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, তো ছিল তো। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন। এবং আপনি দেখেন যে পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো কি কোনো ন্যারেটিভ কি বিএনপির এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ জামায়াতের এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ এনসিপির এগেইনস্টে গেছে? যায়নি তো। তাহলে এখন তো বলে লাভ নাই। এবং আপনি দেখেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এইটাকে আমি মনে করি কি বাংলাদেশের সবকিছুই হচ্ছে পলিটিক্যাল। এখানে আপনি রাজনৈতিক লেন্সের বাইরে আপনি কোনো কিছুকে বিচার করতে পারবেন না। এবং মার্কিন এই চুক্তিটা, এটা একটা ভূ রাজনৈতিক একটা কৌশলগত দিক। এর মাধ্যমে আমরা কি পাবো আর কি পাবো না এই আলোচনা যতটা না করা হচ্ছে, তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটাকে বা এই ধরনের একটা চুক্তি না করে আমরা এফোর্ড করতে পারতাম কিনা। আমি এইটাই জানতে চাইতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর কি এরকম চাপ ছিল যে এইটা আপনি 9 তারিখেই আপনি এটা সাইন করেন, স্টিল 12 তারিখে একটা ইলেকশন আছে, 17 তারিখে একটা ক্ষমতার পাতাবদল আছে। আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন অনেক কাজ করেছে, কারণ দেখেন যে এই সরকারটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না এই কম্পোজিশনে, যে একই ব্যক্তি সমন্বয়ে বা একই স্ট্রাকচারে কিন্তু এই সরকারটা ফিরে আসবে না। হ্যাঁ, তো এই সরকারটা এমন কিছু কাজ করে দিয়ে গেছে, তারা মনে করেছে যে নির্বাচনে যেই জিতুক তাদের জন্য সহজ হয়ে যাক কাজটা, সেটাই তারা করেছে। তারা না ছিল এটা করতে পারতো, তারা না ছিল এটা করতে পারতো। আমার কাছে কিন্তু এটা চিরকালের ধাঁধা, যে মানে এটা
মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা কেন করতে হইলো? এটা কি এরকম হইতে পারে জনাব আকবর, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা সেই সময়কার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে চুক্তিটা করেছিলেন? এটা কি হইতে, মানে ভুল বুঝিয়ে বা ঠিক বুঝিয়ে আমি জানি না, মানে ইনফ্লুয়েন্স করে? নো নো, নট এট অল, নট এট অল। মানে আপনাকে জিনিসটাকে দেখতে হবে, জি আপনাকে জিনিসটাকে দেখতে হবে একটা, যেটা আমি বললাম যে আপনি একটা ব্রডার পলিটিক্যাল স্পেকট্রামে দেখেন। ডক্টর ইউনূস ভুল বোঝার মতো কোনো মানুষ না যে ওনাকে কেউ ভুল বুঝিয়ে দিবেন আর উনি ভুল বুঝে ফেললেন। একটা হাইলি সেন্সিটিভ টাইমে কেন এই চুক্তিটা স্বাক্ষর করতে হলো? আমি যেটা বললাম যে এটা 1 মাস পরে হলে তো এমন কোনো ক্ষতি ছিল না, একটা বা 1 সপ্তাহ, ঠিক আছে, এটা আমার কাছে, ইলেকশনের আগে আগে এটা আমার কাছে হ্যাঁ, তো ধাঁধার তাহলে মতো। তা আপনার এখন- কাছে জবাবটা কি আপনি বলেন তো, কেন করলেন উনি? এখন মানে শুনেন, আমাদের এখানে যে ভূ রাজনীতি, আমরা হ্যাঁ। আমেরিকান এক্সেসের বাইরে যেতে পারবো না। পারলাম না, রাইট? হ্যাঁ, আমরা পারবো না। আমাদের সঙ্গে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমাদের বিগ নেইবার্স যারা আছে বা বিগ নেইবার যারা আছে, তাদেরকে কন্টেইন করার জন্য আমাদের আমেরিকার কাছ থেকে একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল সাপোর্ট দরকার, অফকোর্স দরকার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই রাজনৈতিক সমর্থনটা বাংলাদেশের প্রতি না রাখে, বা ইউনূস সরকার বলেন বা পরবর্তীতে যে সরকারগুলোই আসবে তাদের প্রতি যদি না থাকে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই বলেন, তখন সেটা বিপন্ন হবে। কে বিপন্ন করবে? অন্যরা বিপন্ন করবে। তখন আমেরিকা সেখানে তারা আর কোনো রোল প্লে করার জন্য সুযোগ থাকবে না। আমেরিকা এরকম একটা চাপ, বা আমি যদি এটাকে সোজা টেনিদার ভাষায় বলি, যে ব্ল্যাকমেইলিং কি করতেছিল বাংলাদেশে, যে না তোমরা যদি এটা না করো এটার মধ্যে এটা হবে? না, ব্যাপারটা না ব্ল্যাকমেইলিং করার কোনো বিষয় না। মানে 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 আমার আমি কাছে যেটা মনে হয় জানতে চাইছি, যে আপনি যেটা বললেন সেটাতে হচ্ছে যে আমেরিকার চাপটা সহ্য করার জন্য বা হজম করার জন্য বাংলাদেশের চুক্তিটা করা দরকার ছিল। ডক্টর ইউনূসের বিবেচনায় কি আমেরিকার চাপটা হজম করা নাকি বাংলাদেশের জন্য ভালো করা, কোনটা ছিল? মানে কেন আমি বলতেছি, উনি তো ইচ্ছা করলে এটা এক এটাই সপ্তাহ both- ডেফার করতে পারতেন, যে না আপনি এক হ্যাঁ, সপ্তাহ করতে পরে পারতেন। করেন, আমি নাই এখন, আমি করতে ক্ষমতায় পারতেন। নাই, এক সপ্তাহ করতে পরে। পারতেন। হ্যাঁ, হ্যাঁ, করতে পারতেন। উনি হয়তো করেন নাই, কারণ উনি তো ভেবেছেন যে ঠিক আছে, যারা পরবর্তীতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে আমি তাদের জন্য কাজটাকে ইজি করে দিয়ে যাই। কেন তারা সাইনটা নিয়ে- করতে পারতো না ইজিলি? মানে এই সাইনটা করা এত করতে পারতেন না। এই কষ্টের যে ছিল? এখন 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 যেরকম হলো, এখন তো সেই সরকার চলে গেছে। এখন তো সেই সরকার চলে গেছে, সরকার নতুন চলে সরকার গিয়ে, আসছে। সরকার চলে গিয়ে এখন যদি তাই না? এই সরকার যদি এটা না রাখতে চায় তাহলে এটা ডিফিকাল্ট। হ্যাঁ। সরকার যদি এটাকে পরিবর্তন করতে চায় তাহলে এটা ডিফিকাল্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ। কিন্তু যদি আচ্ছা, এটা ঠিক আছে। সরকারের উপরে ছেড়ে দেওয়া হইতো তাহলে তো এটা ওর জন্য সহজ ছিল। খালেদ ভাই, জি। লেট মি এক্সপ্লেইন দিস, জি। জাস্ট লেট মি পুট ইট ইন কনটেক্সট। জি। যে ধরেন বিএনপি সরকার এই চুক্তিটাকে বাতিল করতে পারছে না। একটা রাষ্ট্রের সঙ্গে যখন রাষ্ট্রের চুক্তি হয়, এটা বাতিল করা যাবে না। রাইট। ঠিক আছে, ফাইন, এটা আমি মানি। তাহলে তারা একটা পাবলিক স্টেটমেন্ট দিত পররাষ্ট্রমন্ত্রী, যে লোক এটা হয়েছে বিগত সময়ে, বা প্রধানমন্ত্রী দিক, এটা আমরা অসহায়, আমরা না পারতে এটা মেনে নিচ্ছি, হ্যাঁ আমরা পার্লামেন্টে এটা ডিসকাস করব, আসি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, বিগত সরকার করে গেছে, আমাদের দিতে পারবে এই সরকার? না, পারবে না কেন? পারবে না কেন? পারবে না আকবর। ডু দে হ্যাভ দ্যাট আকবর, কারেজ? আকবর আপনি তো, তাদের কি সেই সাহস আছে? আকবর আপনি তো, আমি 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 স্ট্রেট না, না, হ্যাঁ পারবে না, প্রশ্ন করছি। পারবে না। কারণ পারবে না। যদি এইটা এই সরকার মুখ দিয়া বলে, এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এটা এখন Exactly, এটা এখন বিএনপিও exactly. পারবে না, জামাতও পারবে না। এইটা হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দুটি দলের উপর এবং এনসিপির উপর, যারা বাংলাদেশটা চালাবে, তাদের উপর একটা বোঝা, 50,000 মনের বোঝা একটা চাপিয়ে দিয়ে গেছে। নো, নট এট অল। কি করে চাপিয়ে দিয়েছে? তাহলে তারা বলুক না যে আমাদের সঙ্গে ডিসকাস করে নাই। আমাদের সঙ্গে ডিসকাস তাহলে তো কেউ করে বলছে নাই না। বলাটাও তো এখন আমেরিকা বেয়াদবি হিসেবেই দেখবে রে ভাই, কি না, ভাষাটা কেন ভাষাইছে। এতটুকু- আপনি তো ভাই, 7 দিন আপনি সময় যদি- দিবেন, আপনি এটা ইউন আমি বলি, আপনি যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এতটুকু কথা বলতে না পারেন, এতটুকু গার্ডস যদি না থাকে, তাহলে আপনি কিসের সার্বভৌম? আমরা গার্ডসের কথাই বলি। অ্যাডভোকেট রাজ্জাকে এটাতে কিভাবে দেখেন? আমি মনে করি যে আমেরিকার সাথে গার্ডস দেখানোর মতো গার্ডস বাংলাদেশের এখনো নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা এই বিএনপি, জামাত এবং এনসিপি কে বিপদে ফেলছেন চুক্তিটা 1 দিন আগে সাইন করে, 3 দিন আগে সাইন করে নির্বাচনের। আচ্ছা, আমি এখন হাইপোথেটিক্যাল আলাপ করি। জি। আপনি মনে করেন ইউনূস সাহেব এই চুক্তিটা করে গেছে, আমি সব বাদ দিলাম, একেবারে অন্যায়ভাবে করে গেছেন, 12 তারিখের আগে 9 তারিখে এই চুক্তিটা করে গেছেন। আপনি যেটা বললেন আমেরিকার বিরুদ্ধে কিছু বলার নাই, এই চুক্তি না মানাও, বাতিল করাও কঠিন, সব, তাহলে আমরা ইউনূস চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা এটার সমাধান খুঁজতে হবে।
এইটা আপনি আমি এখন আলোচনা করতেছি, যখন চুক্তি আকবর সাহেবের কথাটা ধরে বলছি, আমি যেহেতু জানি, আমরা যেটা ভার্সন পাই সেটা, খলিল সাহেব বলছিলেন জামাত বিএনপির সাথে আলাপ করে কথা বলছে, এই চুক্তি করছে, ফরিদা পারভিন ওই একই কথা বলছে। যদি তাই হয়, আক্তার। আপনি কি তখন জানতেন না যে এই চুক্তি ইউনূস সাহেব চলে যাওয়ার পরেও বাতিল করা যাবে না? এটা যদি জানেন চূড়ান্ত ভাবে, কারণ আমেরিকা এমন একটা দেশ, সেই চুক্তি না করে দেখলি মৌখিক এম্বার্গো দিত সরকারকে, যে তুমি আমার অনুমতি ছাড়া ওখান থেকে তেল আনতে পারবে না, সেটাও মানতে হইতো। কথার কথা বলছি আমি। মানলাম। এখন যেহেতু একটা ডকুমেন্ট হইছে, ডকুমেন্ট হওয়ার পর আপনার সেদিন তো আপনাদের বোঝা উচিত ছিল, তখন আপনি নির্বাচনের তড়িঘড়ি না কইরা ইউনূস সাহেবকে সরাইতে চাইলাম না কেন? যান আপনি, আপনার দিয়ে আমার নির্বাচন অ্যাডভোকেট রাজা লাগবে কি, না। আমি আপনাকে জাস্ট স্মরণ করে দেই, এই চুক্তিটা কখন স্বাক্ষর করা হয়েছে, চুক্তির ভিতরে কি আছে, সেইটা হচ্ছে গোপনীয়তার দোহাই দিয়ে মানুষের কাছ থেকে গোপন করা হয়েছিল। তো আপনি গোপনীয়তার দোহাই দিয়ে মানুষকে গোপন, আপনি এখন তো বলছেন চুক্তিটা ওপেন আছে। আমি এটাও জানি, যতটুকু জানছি যে ওপেন আছে, হ্যাঁ, এটা এখন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আছে। হ্যাঁ, ট্যাক্স ধরা হয়েছিল, সেটা কিছু চুক্তি করার পর আমার গার্মেন্টস সেক্টরে 20% করা হয়েছে। এরকম সুবিধা অসুবিধা 20%টা 20% হয়েছে, 37 থেকে 20 আসছিল, 20 থেকে 19, 37 থেকে 20, 20 থেকে 19 করছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কিন্তু একটা, আপনার এখানে কিন্তু রোল কিন্তু আমাদের আজকে 18 কোটি লোককে যারা রিপ্রেজেন্ট করতেছে, সেই পার্লামেন্টের 300 এমপি, আকবর ভাই যেটা বললো, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবার সাথে আলোচনা করেছে, তাহলে তারা সেদিন এই ইতিবাচকে না গিয়া নেতিবাচকে যে গেল না কেন? যে না, আপনি তাদেরকে চুক্তি বলা করতে হয়েছে পারবেন তাহলে না। তোমরা ক্ষমতায় আসতে পারবা, ক্ষমতায় থাকতে পারবা, নাইলে অন্য লোক এসে ক্ষমতা দখল করবে। তার মানে রেজাল্টটা কি দাঁড়াইলো? যে তারা ভয় পাইছে, তারা ভয় পাইছে। রেজাল্টটা দাঁড়াইলো এরকম যে চুক্তি যা করি তাই হোক, আমার ক্ষমতায় যাওয়া দরকার। বিষয়টা কি এটা বিষয়? আপনি এখন এই আলোচনা করতেছেন কেন? আপনার ক্ষমতায় যাওয়া দরকার। আমি একজন ওকালতি করে খাই, আমাকে যদি বলা হয় ডেইলি সকালে পার্লামেন্টে সকাল 9টায় ঢুকবা, রাত 12টার সময় পার্লামেন্ট থেকে এসে বাসায় যাবা, আমার ওই বেতন দিয়ে যদি চলতে হয়, আমার সুবিধা কি? অত কেউ গাদার খাটনি খাটে, কোর্টে তো একটা মামলা 2টা মামলার হিয়ারিং করলে গরিবানা মতো 40,000 টাকা পাওয়া যায়, তা আমি ওইটাই যাবো কেন? তার মানে কি? ক্ষমতা কিন্তু আপনি রাষ্ট্র চালানোর জন্য যাচ্ছেন না, নিজের উন্নয়নের জন্য যাচ্ছেন। আপনি দেখবেন যে অসুস্থ লোক সুস্থ হয়ে যায় ক্ষমতায় যাওয়ার পর, অন্তত বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে যারা ক্ষমতায় যায়, লুজ চামড়া নিয়ে গেলে টাইট হয়, আর বিদেশে টাইট চামড়া নিয়ে ক্ষমতায় যাওয়ার পর লুজ হয়ে যায়। এই যে আপনি এটাকে দায়িত্ব মনে করেন নাই, আপনি সেদিন চোখের সামনে এই এনসিপি, জামাত, বিএনপি সবাই তাহলে শুধুমাত্র নির্বাচন করবে, সেই জন্য ইউনূস সাহেব যা করছে সেটাকে আপনারা সম্মতি দিতেন, তাহলে এটার দায় কার? অবশ্যই যারা ক্ষমতা ভাগাভাগি করতেছে তাদের দায়। হ্যাঁ, তাহলে আপনি শুধু তাকে দোষ দিয়ে আমি কি করব? আমি তো বললাম আপনি কালকে তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনো মামলা করতে পারতেছেন না কেন? তাকে কাস্টডিতে নিচ্ছেন না কেন? কেন নিচ্ছেন না? তাহলে আপনি বলেন তো, আপনার আমি আলাপগুলো করে লাভটা কি আমার? এটা আমাদের দর্শক কি লাভটা হচ্ছে? তাহলে আমরা কি করবো? আমরা চুপ করে থাকবো, আলাপও করবো না? কি করবেন? হ্যাঁ, আমি মনে করি এই আলাপগুলি করা দরকার, এই আলাপগুলি করা প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলি আমাদের প্রজন্মকে, তার পরবর্তী প্রজন্মকে জানাই দিতে চাই যে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে সংসদে বসে, কিভাবে গণহত্যা করে। শুধু তাই না, খলিলুর রহমান সাহেব আপনি আবার মন্ত্রী বানায় রাখছেন, এখনো তাকে মন্ত্রী বানায় রাখছেন। তখনকার অ্যাটর্নি জেনারেল আপনি বিচার মন্ত্রী বানায় রাখছেন, কার? ইউনূস সরকারের সময়। একটা লোককে আপনি কিছু খালি মুখে মুখে কথা বলতেছেন, এরা কেউ ক্ষমতায় নাই, বলতেছে না তো বিএনপি কিছু বলতেছে না, বলতেছি তো আমরা, জামায়াত তো কিছু বলতেছে না, বিএনপি, জামায়াত, এনসিপি। আপনি যা বলছেন রাজ্জাকি ভাই, আমি আপনার সাথে 100% একমত। বিএনপি, জামাত, এনসিপি সবাই একইভাবে এইটার অংশীদার, এবং আকবর হোসেন আজকে সবচেয়ে প্রণিধানযোগ্য একটা কথা বলছে যে আপনি আমাকে এই 3 মাসের 100 দিনের সরকারে একটা সিদ্ধান্ত দেখান যে এটা আসলে এই 3 জনের মূল চাওয়ার বাইরে হয়েছে, বা আকবর আরেকটু সুন্দর করে বলছিল। হ্যাঁ, উনি ঠিকই বলছেন, কারণ উনি এটার ভিতরে ছিলেন, এই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, সবকিছু জানেন, দেখছেন। আমি ছিলাম না, বাট